ছিল, তাহলে 16 বছর যাবত আন্দোলন ছিল, জুলাইটা হয়তো টার্নিং পয়েন্ট হয়েছে। তাহলে 16 বছর লাগছে তাদেরকে সরাইতে, এবং এই সরাইতে 16 বছর লাগার পিছনে অন্যতম কারণই হলো প্রশাসন তাদেরকে কোঅপারেট করছে। কারণ বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে, প্রতিটা অভ্যুত্থানের ব্যাপারে যখন লাস্টলি যখন প্রশাসন বলে তোমার সাথে আমি নাই, তখন তার পতন হয়। তাকে কিছু করেনি, প্রশাসন কোঅপারেট করেছে। যখন প্রশাসন দেখছে জুলাই আন্দোলনের গতি এত তীব্র যে মৃত্যুর জন্য তৈরি, একের পর এক ডেড বডি হচ্ছে, তখন একটা পর্যায়ে তারা হিমশিম খেয়েছে যে আর বোধহয় সম্ভব না। এবং তখন ফাইনালি কিন্তু প্রশাসনই বলছে যে আমরা আর সাথে নাই। দ্যাট ইজ আর্মিও যদি বলি, তারা যদি তখন আরো 5,000 লোক মারতো তাহলে সেটা হইতো। তার মানে আলটিমেটলি প্রশাসন ছাড়া আপনার কোনো অভ্যুত্থান হয় না। কারণ এই জন্য আমাদের 15-16 বছর রাখছে, 15-16 বছর তাকে কোঅপারেট করছে। যখন ফাইনালি পারে নাই, তখন বাধ্য হয়েছে। এবং এই যে জুলাইয়ের যে আন্দোলনটা, জুলাইয়ের যে চেতনাটা, সেটা আমরা সবাই যেভাবে নিছি, আপনি যেমন আমাদের দেশে 2টা পার্টি আছে, 2টা পার্টির ভাগ্য খুব ভালো। কেন না, আমি মনে হয় আপনাকে যে প্রশ্ন করছি, মানে রাজাকি ভাই, আমি একটু বোঝার চেষ্টা করছি যে এখন সবচেয়ে আলোচিত যে বিতর্ক, সেটা হলো কেউ, আমি ভাইকে যেটা বলছি, আমি সেটা আসতেছি, সেই জায়গাটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে চলে গেল জুলাই, না, যখন অন্তর্বর্তীকালীন সরকার অন্যায় করে, হ্যাঁ, মানে সে অন্যায় করে রক্তের উপর দাঁড়িয়ে অন্যায় করে, কথা কিন্তু বুঝেন। কারণ তাদের যে আন্দোলনকারীদের কথায় মানুষ জীবন দিয়েছে, তার অঙ্গ দিয়েছে, অঙ্গহানি হয়েছে, সেইটার উপর দাঁড়িয়ে যখন তারা অন্যায় করে, দুর্নীতি করে, তো সেটা তো আরো ভয়াবহ বিষয়। আমার প্রশ্নটা হলো, তখন তো প্রমাণিত হয়ে যায় যে এটা আসলে আদর্শিক কোনো বিষয় ছিল না। আওয়ামী লীগের পক্ষ থেকে যে বারবার এটা বলে জুলাই প্রতারণা কিংবা মেটিকুলাস ডিজাইন, সেটাই কি প্রমাণিত হয় না? সেটাই আমি বলতেছি, সেই জায়গাটায় এখন আমি সেই পয়েন্টটাই আসি। আপনি যারা জুলাই আন্দোলন করেছে, আমরা যাদের কথা বলতেছি, আপনি যদি সুন্দরভাবে চিন্তা করেন, জুলাই আন্দোলন সবাই দাবি করি, কিন্তু যদি শেখ হাসিনা, যেহেতু আমাদের শেখ হাসিনা সবচেয়ে বড় ভিকটিম জুলাই আন্দোলনের, তাকে যদি আপনি প্রশ্ন করেন যে জুলাই আন্দোলন কারা করেছে, সে কাদের নাম বলবে জানেন? এই এনসিপির নাম বলবে। এবং এই এনসিপির যারা আন্দোলন করছে তাদেরকে ভুলে যান। যখন আপনি পাওয়ারটা পেয়ে গেলেন, তখন কিন্তু আপনি জুলাইকে ভুলে গেলেন। আপনি গণভোট বলছিলেন, গণভোট পালন করলেন না, জুলাই সনদ বাস্তবায়ন করার চিন্তা করলেন না। এবং এখন এটাও বলা হচ্ছে, জুলাইদেরকে নিন্দা করা হয় যে তারা জামাতের সাথে গিয়ে যোগ দিছে। জামাতের সাথে যোগ দিল কেন, সেটা কিন্তু আমরা আলোচনা করতেছি না। কেন সেটা আলোচনা করতেছি, ব্যাখ্যা করেন। আচ্ছা, ব্যাখ্যাটা হইল এই যে তাদের ধারণা ছিল এই যে আওয়ামী বিরোধী আন্দোলন তারা করছে। সত্য মিথ্যা পরের চ্যাপ্টার। আওয়ামী বিরোধী আন্দোলন যেহেতু করছে, এই জুলাইয়ের ফসলটা যারা পাইছে, জুলাইটা যদি না হইতো আমার নির্বাচন হইতো 29 সালে, জুলাই না হলে নির্বাচন হইতো 29 সালে। সেক্ষেত্রে জুলাই হওয়ার পর যারা ক্ষমতায় আসলো, তাদের ধারণা ছিল তারা আমাদেরকে আঁকড়ায় ধরবে। যেমনি ভাবে মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ হিসেবে যারা যুদ্ধ করেছে, আমরা কিন্তু সবাই, আমরা হয়তো ছোট, কিন্তু যারা মুরব্বী ছিল, যারা যুদ্ধে যাইতে পারে নাই, তারাও কিন্তু তাদেরকে জড়ায় ধরছে। একইভাবে জুলাই আন্দোলনের পরে তাদেরকে জড়ায় ধরার কথা ছিল দলমত নির্বিশেষে সবার। কিন্তু আমি আওয়ামী লীগের কথা বললাম, সে তো চলেই গেল, কিন্তু অন্য সবাই তো তাকে বুকে জড়ায় ধরে নাই, বরং তারা নাকি অশ্রাব্য গালি দিছে, জাতা গালাগালি করছে ইত্যাদিতে, তাদের কথাবার্তা ভালো না, এই ধরনের ভাষা আমরা পেয়েছি, এই ধরনের ভাষা আমরা পেয়েছি। তাহলে যাদেরকে আমাদের আঁকড়ায় ধরার কথা ছিল, আমরা তো তাদেরকে আঁকড়ে, তো জুলাই ছাত্র আমার নিয়োগকর্তা, সুতরাং ছাত্র এখনো আছে, এখনো ধারণা করা হচ্ছে তাকে পেট্রোনাইজ করে ইউনূস সাহেব দূর থেকে। তো আমার কথা হইলো, এই যে জুলাই চেতনা যে আমরা ধারণ করি, জুলাই চেতনা আমি ধারণ যদি করবই, তাহলে ওরা তো আমাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আমরা কি আদৌ তাদেরকে অ্যাকসেপ্ট করছি? প্রসঙ্গ যেটা আনছেন, উনি কিন্তু অলরেডি ক্ষমতায় নাই, উনি কিন্তু ক্ষমতা থেকে চলে গেছেন। এখন তার সরকারে যারা ছিল, সেই সরকারদের দুর্নীতি নিয়ে কিন্তু আলাপ হচ্ছে, ইতিমধ্যে কথা উঠছে। যদি আপনি দুর্নীতি করেন, তা প্রমাণ পরে আসি। 2টা লোককে কি আপনি সহি লোক পাইছেন এই দল ইউনূস সরকারের মধ্যে? 2 জন লোক কিন্তু বিএনপিতে আছে, একজন হলো পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন হলো আপনার বিডার আশিক। এই 2টা লোক কি পুত পবিত্র তাইলে? আপনি তো এই 2টা লোকের এখানে এসে বিশাল দায়িত্ব দিচ্ছেন, একজনের পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, যারকে নিয়ে বিএনপি ঢাকা তখন যারা ছিল তারা আন্দোলন করছে, তীব্র আন্দোলন, তার পদত্যাগ চাই, অথচ সে এখনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বহাল তবিতে। তাইলে ইউনূস গভর্নমেন্টের মধ্যে এই 2টা লোক আপনি নিশ্চয়ই ভালো পেয়েছেন, একেবারে সহি শুদ্ধতা, নাহলে তাকে নিবেন কেন? আর ইউনূস সাহেবের কথা আমি বলি, এই যে দুর্নীতির যে খতিয়ানটা বলতেছে, টিআইবি সম্ভবত এই কথাটা আনছে। তো টিআইবি কথা আনলো দুর্নীতির, তার মানে কি? একটা কথা ছিল প্রথম যে নির্বাচন হোক, নির্বাচন হওয়া মানে ইউনূস অপসারণ হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউনূস চলে যাওয়ার পরেও ইউনূস সাহেবের যে প্রভাব মনে হয় এখনো আছে। এবং রাষ্ট্র ভাতা দেয় কেন? এই যে মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্র দিচ্ছে না, জুলাই যোদ্ধাদের ভাতাও তো রাষ্ট্র দিবে। অর্থাৎ রাষ্ট্রের কাছে যখন জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হয়,
রাষ্ট্র যখন একটা বিশাল কিছু থেকে উদ্ধার পায়, কম্পারিজনটা কেন আসছে আমি মুক্তিযুদ্ধের বলছি, সঙ্গে? এটা হলো সংকীর্ণতা। কারণ আমি বলি কেন সংকীর্ণতা বলি, আপনি 71 সালের যুদ্ধ হয়েছিল কি জন্যে? এই বৈষম্য, আর কিছু না, এই বৈষম্য। সেই বৈষম্যকে কেন্দ্র করে ফাইনালি বিট্রে করা হলো, নির্বাচন করলো, নির্বাচনে ক্ষমতা পাওয়ার কথা আওয়ামী লীগের, তারা পান নাই। সেখান থেকে আন্দোলন শুরু, এবং বৈষম্যের কারণে। এবং তখন কি আন্দোলনটা, তখন কিন্তু এই আওয়ামী লীগের যারা ওই যুদ্ধ ঘোষণা করছে তারা কিন্তু নিরস্ত্র ছিল, তাদের উপরে পশ্চিমা বাহিনী কিন্তু অস্ত্র চালাইছে, নিরস্ত্র মানুষের উপরে অস্ত্র। ভাগ না হওয়া পর্যন্ত, স্বাধীন না হওয়া পর্যন্ত কিন্তু সেম ল্যান্ড, একই ল্যান্ড ছিল, অর্থাৎ একই দেশ পাকিস্তান। একইভাবে যখন জুলাই আন্দোলন চলে তখনও কিন্তু বৈষম্য আন্দোলন, সেখান থেকে ঘুরতে ঘুরতে এক দফায় আসলো, নিরস্ত্র ছাত্র জনতা সমস্ত মানুষের উপরে প্রশাসনের লোকগুলি চালাইলো, যেভাবে পাকিস্তানিরা চালাইলো। আপনি ওইভাবে তুলনা করলে ওটা ছিল ভূখণ্ড স্বাধীন করা, আর এটা ছিল একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে রিমুভালের জন্য আন্দোলন করা। এখানে তো ভূমিকে ভাগ করার বিষয় না, এটা নিজের দেশের ভিতরে যে অরাজকতা। উত্তর এমন একটা জায়গা, আনিস ভাই 100% বাংলাদেশ বিরোধী যদি হই, আমি যদি 100% বাংলাদেশ বিরোধী হই, আমাকে যদি বলা হয় তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, কারো সাধ্য নাই 71-কে বাদ দিবে। 71 বাদ দিলে তো আপনার বাংলাদেশই নাই। সুতরাং এটা হলো মানুষের কথার কথা। 24 দিয়ে 71 ঢাকা যাবে না, 71 দিয়ে আপনার 24 ঢাকা যাবে না। কেন? 24 ধারণ করতেছে এই প্রজন্ম, একেবারে পাক্কা তরুণ যারা, যাদের কাছে এই ঘটনাটা 2 বছর হয়েছে, বা 24 আর 26 মাস হয়েছে। আপনি 71-এর ঘটনা এখনো এমন লোকেরা টানতেছে যার জন্ম হয়েছে 71-এর 20 বছর পরেও। আপনি টানতেছেন কিসের উপরে? ডিভিশন ক্রিয়েট করার জন্য। আর এটা হলো তাজা ঘটনা, আপনি ইউ ক্যানট রিমুভ ইট। আপনি এই প্রজন্মের মাইন্ড থেকে এটাকে সরাইতে পারবেন না। বাট যারা 71-এর চেতনায় বিশ্বাসী কইরা, দাবি কইরা মুক্তিযুদ্ধ এই 24-এ ইয়ে করতে চায়, তাদের একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট হলো এই, মিডিয়ার আধিপত্য বলেন, লেখনীর আধিপত্য বলেন, সেটা আওয়ামী লীগকে যারা সমর্থন করে তাদের দিকে যত শক্তিশালী, আপনার অন্য কোনো দিকে নাই। সুতরাং এখন যদি এই 24-কে কবর দেওয়ার জন্য 500 বই লেখার লোক আছে বাংলাদেশে, কিন্তু 24-এ জীবিত রাখার জন্য 20টা লোকও এখনো পাওয়া যাচ্ছে না। বাট এটা গাথা আছে এই তরুণ প্রজন্মের কাছে, আজকের এই প্রজন্মের কাছে। আপনি ইচ্ছা করলেই জুলাই বাদ দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের যে ইতিহাস, আপনি যাত্রা, আমরা শুধু ক্যাটাগরিক্যালি এদেরকেই ধরতেছি কেন। এবং 6টা সিট তাদের পাওয়ার কথা না, জুলাই চেতনায় একটা সিটও পাওয়ার কথা না, 6টা সিট তারা পাইছে। বাংলাদেশে 40 বছরের রাজনীতি করেও 6টা সিট পায় নাই। জামাতের মতো, জামাতও আজকে যে সিটগুলা পাইছে, তাদের সাথে এই ছেলে পেলেগুলো এনসিপি যোগ দেওয়ায় ওই চেতনার ইনফ্লুয়েন্স ওইখানে গেছে, চেতনার ইনফ্লুয়েন্স। জামাতের এই ভোট নাই। এবং আপনি বাংলাদেশ, যে কথাটা বলতে শেষ করে দিচ্ছি, বাংলাদেশ হলো পাওয়ার পার্টির দেশ, ইভেন পশ্চিমবঙ্গ পাওয়ার পার্টির দেশ। আপনি দেখেন তৃণমূল ক্ষমতাতে চলে গেছে, তৃণমূলের নেত্রী কিন্তু কি অলরেডি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছে। কারণ আপনাদের রাজনীতি না থাকে, খালি পাওয়ারে যাওয়ার ইয়ে থাকে। যেমন বিএনপির 16 বছর রাজনীতি ছিল না, পাওয়ারে ছিল না, রাজনীতি ছিল না, স্ক্যাডার ছিল, কে কোথায়, দেশে বিদেশে ছিল। আপনি যদি রাজনীতি থাকতো, আপনি চলমান থাকতেন। যাদের রাজনীতি আছে তারা ক্ষমতা পায় না। লেফটিস্ট বলেন, যতটুকু রাজনীতি আছে তাদের রাজনীতি কনস্ট্যান্ট, এবং ওই রাজনীতিটুকে তাদেরকে কেয়ার করে বইলে এই বড় বড় পাওয়ার পার্টি তাদেরকে একটু নিয়ে একটু সঙ্গ দেয়, একটু পদ দেয়, যে ওদের রাজনীতি আছে। তাহলে তো ওদেরকে জিজ্ঞেস করার কোনো কারণই নাই। এই পাওয়ার পার্টি যেটা হয়, যেমন 111 যখন হইলো, আমরা নিশ্চিত 111-এর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কেন নিশ্চিত? কারণ ক্ষমতা কাইরে নিলাম আমি বিএনপির কাছ থেকে, তারে নিশ্চয়ই ক্ষমতা দিব না। ভেরি সিম্পল লজিক। আবার এই যে জুলাইয়ের অভ্যুত্থান হইলো, এ চলে যাওয়ার পর ন্যাচারালি ক্ষমতা আসবে বিএনপির কাছে। এই কারণে তাদের ইঞ্জিনিয়ারিংটা হয় কোথায়? শুধু 2/3 মেজরিটির প্রশ্নে, যে 2/3 দিব কি 2/3 দিব না। এই সমস্ত জায়গাগুলো আমাদের লড়াই হয়। এবং এই জন্য আমাদের এই 2টা পাওয়ার পার্টি, আপনি দেখেন যে এই পাওয়ার পার্টি আজকে পাওয়ার এসে ভুলে গেছে। যে যত কথা আপনি মুখে বলেন না কেন, আপনি জুলাই নিয়ে কোনো কথা নাই, গণভোট অসাংবিধানিক বলতেছেন, নির্বাচন আগে এটা বলেন নাই, এখন জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন না, কিচ্ছু আসে জানা ভাই। আপনি এই যে ঘটনা শেখ হাসিনার সময় ঘটছে, 100% প্রশাসন তার পায়ের তলায় ছিল, তাকে চলে যেতে হয়েছে। এবং শেখ হাসিনার যে 50 ভাগের 1 ভাগ ক্ষমতাও এই প্রশাসন নিয়ে বর্তমান সরকার চালাইতে পারবে না। সুতরাং চিন্তা করতে হবে। আরেকটা বিষয় আপনাকে বলি, বাংলাদেশের মিডিয়া, প্রশাসন এবং এই বিজনেস কমিউনিটি, এই 3টা জিনিস হলো ফ্যাক্টর বাংলাদেশের লোক কাকে। যেই মিডিয়া আজকে এই সরকারকে প্রেফার করতেছে, 16 বছর আগের প্রথম আলো খুলে দেখেন, অন্যান্য পত্রিকা খুলে দেখেন কি লিখছিল, 2004-এ কি লিখছিল। অথচ আমরা ভুলে গেছি ক্ষমতায় গিয়া, পাওয়ারে গিয়া, যে এই পত্রিকাগুলো আমাদের সম্পর্কে দীর্ঘ 16 বছর কি লিখছে আর এখন কি লিখতেছে আমি ভুলে যাই কেমনে, আমার এটা মাথায় ধরে না। আমি এইটুকু বেটারে রাখবো, সেটা তাদের সিদ্ধান্ত।
আপনার সিদ্ধান্ত কি? আপনার সিদ্ধান্ত হচ্ছে প্রত্যাখ্যান করা। আপনার আমার সিদ্ধান্ত হলো আপনার আমার সিদ্ধান্ত হলো করেন আপনাকে আমি বলি আপনাকে বলে দিই ভাই একটু একটা প্রশ্ন। আপনার আমার সিদ্ধান্ত হলো যে কোনো ডাকাত সিন্ডিকেট, কোনো জঙ্গি সিন্ডিকেট, কোনো হত্যাকারী সিন্ডিকেটকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো স্পেস দিব না। হ্যাঁ, এটা আপনার আমার সিদ্ধান্ত। হ্যাঁ, আপনার সিদ্ধান্ত, এটা আপনি রাখেন। কিন্তু জনগণ কি করে তাদেরও স্পেস দেবেন আপনি। জনগণ কি করতে চায়, আপনি আপনারটা করছেন। আপনি যদি সাংবাদিক হিসাবে যদি ধরেন, আপনি তার মন্তব্য আমি প্রচার করতে দেব না, সেটা আপনার ডিসিশন, আপনি করতেছেন। কিন্তু জনগণ কি চাচ্ছে? জনগণ কি ওই খুনিকে চাচ্ছে না সহি ইউনুসকে চাচ্ছে? সেটাও আপনাকে দেখতে হবে। কারণ সহি ইউনুসকে দিয়ে তো তারা দেখেছে কিভাবে লুটপাট করা হয়, কিভাবে দেশটাকে ধ্বংস করা হয়, কিভাবে অর্থনীতি ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, যুব সমাজ ধ্বংস হয়, এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলে বৈষম্যমূলক সমাজ তৈরি হয়। কিরকম সেটা? এটা ব্যাখ্যা করার দরকার আছে না, একটু ব্যাখ্যা করবো। আপনি আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসের মানে নেগেটিভ ক্যাম্পেইন যদি আপনার এলাকার লোক হিসাবে সবচেয়ে বেশি করেন আনিস আলমগীর, তো সেটা একটু ব্যাখ্যা শুনতে যাচ্ছে আর কি। তাহলে বুঝতে হবে যে ডক্টর ইউনূসের প্রতি আমি কতটা হতাশ। বীতশ্রদ্ধ না, হতাশ। আমি 6 মাস তো তার প্রশংসা করেছি। আমি দেখলাম যে এই তো একটা মাকাল পল, এই তো এসছে নিজের সুবিধার জন্য। সে রাষ্ট্রে চিন্তা করে নাই। রাষ্ট্রে চিন্তা করলে সে একজন সর্বজন প্রশংসিত একটা ব্যক্তি, সর্বজন তাকে প্রশংসা করে। তারে তো 8 এপ্রিল 8 অগাস্ট যে ক্ষমতা দিয়েছিল, তখন তো আমরা তার বিকল্প কাউকে চিন্তা করি নাই, তাই না? তখন তো সব দল মত সবাই মিলে দিয়েছে। তো তাহলে এত জনপ্রিয়তা, এত সমর্থনের পরেও উনি কেন ব্যর্থ হলেন? কারণ উনি ব্যর্থ হয়েছেন কারণ কিভাবে একটা দেশকে এগিয়ে নিতে হয়, একটা রাষ্ট্রসুলভ, রাষ্ট্রনায়ক সুলভ যে আচরণ, এগুলো উনি করেন না। উনি ব্যক্তি হিংসায় চলে গেছেন। উনি শেখ হাসিনা তার সাথে কি করেছেন, সেই প্রতিহিংসাতে চলে গেছেন। উনি শেখ হাসিনা আমার সাথে এই করেছেন, সেই করেছেন, আমিও তাকে এই করবো, তার দলকে ধ্বংস করবো, এই করবো। ওনাকে যে আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম, উনি এটা ভুলে গেছেন। তখন উনি ছেলেফেলেদেরকে নিয়ে, ওরা আমার নিয়োগদাতা, সো ওদেরকে উনি ব্যবসা দিচ্ছেন, বাণিজ্য দিচ্ছেন, দল করতে দিচ্ছেন। উনি বৈষম্যের কথা বলে উনি কোটার বিরুদ্ধে যে আন্দোলন হলো, সেই কোটা আবার সিস্টেম করলেন। কত একটা দেখেন আপনি, মুক্তিযোদ্ধাদের হেয় করলেন, জুতার মালা দিলেন, যেখানে সেখানে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা। এবং মুক্তিযোদ্ধা ভাতা সর্বশেষ আসলো যেটা, মুক্তিযোদ্ধা ভাতাটা সেই পরিমাণ আপনি এদেরও ভাতা দিচ্ছেন, জুলাই যোদ্ধাদের ভাতা দিচ্ছেন। জুলাই যোদ্ধা বানাচ্ছেন আপনি কাউন্টার করে, জুলাই আন্দোলনের লোকদেরকে আপনি যোদ্ধা বানাইছেন, যে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, এবং এই তোমরা যা ভাতা পাবা এরও তত ভাতা পাবে। এটাকে আসলে এই কথাটা কিন্তু আলোচনা আসলে কি মুক্তিযোদ্ধাদের, এবং আমি শেষ করে দিচ্ছি, আপনি যদি 1 টাকাও যদি মুক্তিযোদ্ধাদের ভাতা না বাড়ায়, তার মানে হচ্ছে যে আপনি 24 দিয়ে 71-কে ঘায়েল করতে চান। আপনি আপনি আপনার ইয়েদেরকে ভাতা দেন না। আপনার যদি মনে হয় যে 15,000-এ হচ্ছে না, 20,000-এ হচ্ছে না, 50,000 করে দেবো, দেন। আর ওদের মুক্তিযোদ্ধার ভাতা 1 লাখ করেন। আপনার ব্যক্তিগত না করে নাই। আপনি এদের সমান করতে হবে কেন? মুক্তিযোদ্ধার সমান কেন করতে হবে? জুলাই যোদ্ধাদের কি ভাতা কেন সমান করতে হবে? ভাতা দেওয়া উচিত কিনা সেটা সরকার ডিসিশন। সরকারের অনেক টাকা থাকলে দিতে পারে। তো সরকারের উচিত 90-তে আমরা যে আন্দোলন করেছিলাম আমাদেরও ভাতা দেওয়া। 90 এবং 24 হ্যাঁ, একরকম হবে না কেন? আমরা তো 90 আন্দোলন করছি না। এটা তো অভ্যুত্থান ছিল, একটা সরকারের শাসককে হটাইছি। আপনি তাহলে 24 আর 71 এক। আপনি 24 আর 71-কে কেন মিলান? 24 আর 90-টা এক করবেন। এটা কি কারো কেউ বলেছে যে অমুকটা অমুক? প্রত্যেকটা সেপারেট পার্ট। সেপারেট পার্ট হলে আপনি কেন এদেরকে ভাতা দিচ্ছেন ওদের সমান? আপনার ভাতা সিস্টেম আসলো কোথা থেকে? আপনার সার্টিফিকেট আসলো কোথা থেকে? এগুলো আসলো কোথা থেকে? আপনি 90 আলাদেরকেও দেন। আপনি যদি এত উদার হয়েছেন, 90 আন্দোলন কি খেলনা ছিল যে স্বৈরশাসককে হটিয়ে, এত বছরের একটা স্বৈরশাসককে হটিয়ে যে গণতান্ত্রিক আন্দোলন সূচনা হলো, সামরিক সরকার গেল, এখানে তো সামরিক সরকার ছিল না, সকল একটা গণতান্ত্রিক সরকার ছিল। ওই সামরিক সরকারের চাইতে ভয়াবহ নৃশংস ছিল। আপনার দৃষ্টিতে থাকতে পারে, কিন্তু আমরা যখন আন্দোলন করছি আমাদের কাছে তখন অনেক বেশি। একটু শুনি ভাই, শোনেন, প্রথম প্রশ্ন, রাষ্ট্র ভাতা দেয় কেন? আমি বলছি আপনার সময় শেষ। আমি বলছি না আপনি প্রতিশোধ নেন, কিন্তু আপনাকে তো বুঝতে হবে আপনার সময় শেষ। ঘুরে গেলে আপনি খুশি হয়ে যান, আপনার সময় শেষ। এবং পদে গেলে আপনার সময় শেষ। আপনাকে না থামাইলে আপনি 1 ঘন্টা বলতে পারেন। এটা দেখা গেল যে রাজাকি ভাই যতক্ষণ বক্তৃতা দিলে তুমি একটা কোশ্চেন, আমি সেটাই বলতেছি কোনো শান্তিপূর্ণ কারণ আছে। ইউ আর অ্যান ইম্পর্টেন্ট ম্যান। না, কোনো কারণ। আনিস ভাই আপনাকে বলি, আমি আপনাকে বলি একেবারে শেষ, আপনার 5 মিনিট আছে, আপনার 3 মিনিট, পর রাজাকি ভাই আপনি 1 মিনিট অথবা 2 মিনিট বলবেন। এই 3 মিনিটে আমার কাছে কেন আপনাকে ধরি আমি আপনাকে বলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে জনপ্রিয় বলেন আর অজনপ্রিয় বলেন, মানে সেটা ফেমাস হোক আর নটোরিয়াস হোক, দুটোই আপনি। আমি দুটোই। হ্যাঁ,
হ্যাঁ, আমার দুর্ভাগ্য এটা। একটা গ্রুপের কাছে আপনি খুব ফেমাস, একটা গ্রুপের কাছে আপনি খুব নটোরিয়াস, কারণ অনেকেই বলছে যে পতিত যে আওয়ামী লীগ সরকার তাদের যে ন্যারেটিভ বিল্ড আপে যারা কাজ করছে তাদের মধ্যে অন্যতম আনিস আলমগীর। আমি কিন্তু খুব চাচাশোলা কথা বলি আপনার ছোট ভাই। না না, বলেন ভাইয়া। এখন প্রশ্নটা হলো আমি এখানে আওয়ামী লীগ আমি বলতেছি কেন, আমি একজন সাংবাদিক হিসেবে আমিও চাই না যে কেউ আমরা কোনো দলের পক্ষে কথা বলি। আমার প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ পতিত হয়ে গেল, পরাজিত হলো, তার পতন হলো, পতন হওয়ার পরই ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। তো এখন পর্যন্ত আপনাদের যে কজন কিনে ক্যাম্পেইন চলছে, বলা হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সমালোচনা করছেন, কোনোভাবে সেটা যদি ফুলফিল হয়ে যায় এরপরে আপনারা গণতন্ত্রকামী বিএনপিকে ধরবেন। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে ইউনূসকে 6 মাস কোনো সমালোচনা করি নাই, তো সেটার জন্য তো আমার পাপ হয়েছে। আমি তো তার মানে কি, একটা সরকার আসলো তাকে কি আমি সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু করে দেবো? এটা কোনো নর্মসের মধ্যে পড়ে? তো আমি ইউনূসের সমালোচনা সেই জন্যই করে নেই, আর সে কারণে আমাকে আওয়ামী লীগের লোকজন গালাগালি করছে। আর ইউনূসের সমালোচনা যখন করা শুরু করলাম, ইউনূসের সহ্য হয় না, তখন সে জেলে দিল। তো বর্তমান সরকারেরও সমালোচনা করছি না, কারণ তারা মাত্র ক্ষমতায় এসছে। আর ইউনূস যে দুঃশাসন দেখিয়ে গেছে, এটা তো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, তাই না? তো আমি কেন সমালোচনা করবো তার? আমি তো বরং তার ভুল হইলে সেগুলো দেখিয়ে দেব। এবং ক্ষমতায় আওয়ামী লীগ আসলো আর বিএনপি থাকলো, তাতে আমার কি আসে যায়? ওরা তো কিছু আসে যায় না। আমাদের তথ্যমন্ত্রী বানাবে না এগুলো, যেগুলো আপনি প্রচার করতেছেন আপনারা, আনিস আলমগীর আওয়ামী লীগ আসলে তথ্যমন্ত্রী বানাবে, এগুলো হচ্ছে কথার কথা। তখন আমি যে ভাই পাশে তাতে বানাবে, তো আমি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন যেগুলো বলতেছি ওগুলো তখন সামনে আনবে। এই লোক কিন্তু সেই লোক যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই বলছিল, হাসিনার বিরুদ্ধে এই বলছিল। তো বাংলাদেশকে আমি চিনি, আমি কারো হালো রুটির পূজারি না, আমি হালো রুটি খাইতে চাই না, কিন্তু যা সত্য সেটা বলে যাব। এই সত্য বলতে গিয়ে যারা নিপীড়িত তাদের পক্ষে কথা বেশি যায়। এই মুহূর্তে আওয়ামী লীগ নিপীড়নের শিকার, তো আওয়ামী লীগের পক্ষে বেশি কথা যাবে। আর আওয়ামী লীগ তো প্রতিপক্ষই আছে এখানে, তো জামাত, বিএনপি, এনসিপি আরো যারা বলেন সব তো একদল হয়ে আছে। ওরা যদি আজকে বলে যে শেখ হাসিনা আসবে, বলতেছে আসবে, এতদিন বলতেছিল যে আসবে না, আসে না কেন, এখন যখন আসবে বলছে তখন আবার হাউকাউ শুরু হচ্ছে। আসবে কোথায়, আসবে কেন? আশ্চর্য ধরনের। এটা কি ভালো না যে সব দল একসাথে, বিরোধী দল, সরকারি দল সবাই মিলে? সেটা তাদের বিষয়, যেহেতু আমি রাজনীতি করি না। আমি যখন রাজনীতিতে জয়েন জেনে করব, যদি ভবিষ্যতে করি কোনো কালে, সারা জীবন তো সাংবাদিক থাকবো কথা না, কিন্তু যখন সাংবাদিকতা করবো তখন সাংবাদিকতাই করবো। যখন রাজনীতি করব এই সাংবাদিকতার নাম আর থাকবে না, তখন আমি রাজনীতি করব। তখন আমি আমার মতো করে চিন্তা করব, আমার দল নিয়ে চিন্তা করবো। ক্যাম্পেইনের সময় থাকবে যে ইরাক ফেরত সাংবাদিক থাকতে পারে, অতীত তো একটা যে কোনো জায়গায় থাকবে। আপনি যখন যেখানে যান, আপনি জিটিভি নিউজের হেড, এটা কি থাকবে না? থাকবে তো। তো ভাই যেটা বলছিল যোদ্ধা যে জিনিসটা, এটা বলছে যে আমরা আন্ডারমাইন করছি, এবং আন্ডারমাইন করানোর জন্য সরকারই করাচ্ছে, এগুলা তৈরি করে দিচ্ছে। কারণ আপনি যোদ্ধা নেবেন কেন? আপনি ভাতা নিচ্ছেন কেন? তাহলে আপনি তো বুঝাইতে চাচ্ছেন এরা মুক্তিযোদ্ধা, এরা 24-71 সমকক্ষ, আপনি বুঝাইতে চাচ্ছেন। ওরা বলতেছে 24 কিন্তু সমকক্ষ না। আবার আপনি কার্যক্রম দিয়ে 24-71 সমকক্ষ বলতেছেন, আপনি স্বাধীনতা 2.0 বলতেছেন, আপনি তো এগুলো সব তৈরি করতেছেন। তাহলে আপনাদের এগুলো থেকে আমরা মুক্ত হতে হবে। এগুলো থেকে মুক্ত হয়ে আমরা সঠিক রাজনীতি করতে হবে, বৈষম্যহীন রাজনীতি যেটা করার কথা বলছি আমরা, সেই জায়গায় আসতে হবে। এবং সেই জায়গায় বর্তমান সরকারও আসতে হবে। বর্তমান সরকার যদি ইউনূসের অপছায়া নিয়ে শাসন করে, আবার ইউনূস যে ভুলগুলো করেছিল সেগুলো যদি এই সরকারও যদি করতে থাকে, উনি দুজন ব্যক্তির কথা বলছে, ইউনূস তাদেরকে রেখেছিল, তাদেরকে কেন রেখেছিল? আমি মনে করি যে সরকার যদি মনে করে যে তারা আমার দক্ষ কর্মী আছে, দক্ষ লোক আছে, আমি তাদেরকে রাখতেই পারে। সরকার এটা ব্যাখ্যাও দিলে ভালো হইতো, কেন যে কোন গুণে তাদেরকে রেখেছে। বাট যেভাবে সরকার চলতেছে তাতে তো মনে হয় যে একেবারে খারাপ কাজ করছে তা না, রাখছে তারা তো মানে ভালো কাজের জন্য হয়তো রেখেছিল। ধন্যবাদ। একেবারে সময় শেষ, একেবারে 1 মিনিটে যদি কিছু বলতে চাই। আমি সিম্পল বলি, ধারণা ছিল এই যে ইলেকশন হইলেই সবকিছু ঠিক হয়ে যাবে, ইউনূস সাহেব চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, সরকারের ভিতরে 3টা ফেজে 3 ধরনের কথা হয়। প্রথম ফেজ, প্রধান ফেজ, খলিলকে রাখলো পররাষ্ট্রমন্ত্রী। প্রধান ফেজ বলতে চেয়ারম্যান বলবো, যাকে আপনার বিএনপির চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী, তাকে রাখলো পররাষ্ট্রমন্ত্রী। আবার তার একজন উপদেষ্টা বলতেছে ইউনূস সরকার যে বিষয়ে তদন্ত হওয়া দরকার, তার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে প্রধানমন্ত্রীর আদেশ দেওয়া দরকার এই তদন্তের জন্য। তাহলে একটা সরকারের ভিতরে 3টা ফেজ। তার সরকার প্রধান সমর্থন করছেন খলিলকে, খলিল মানি টু সাম এক্সটেন্ট ইউনূস। আবার যিনি বলতেছেন ইউনূস মানে আমেরিকা হোক, যিনি বলতেছেন যে ইউনূসের বিষয়ে তদন্ত হওয়া দরকার, সেজন্য নির্দেশ চায়। আপনারা দুইজনই একদম ফেমাস আলোচক, না, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখনো যে ইউনূস সাহেবের একটা প্রভাব আছে।